শাহনাজ গোল্ড জুয়েলারির কলমে আজকের নিবেদন ভালোবাসার অতৃপ্ত কান্না। প্রতিদিনের মতো রোজ সন্ধ্যাতে শঙ্খধ্বনি বেজে ওঠে দাস পরিবারে। প্রায় 15 মিনিট ধরে চলে পূজার্চনা, পূজা পাঠ, তুলসী গাছে জল ঢালা নিয়ম করে। শঙ্খধ্বনি ও ঘণ্টার আওয়াজে সবাই বুঝে যায় যে হ্যাঁ, সন্ধ্যা নেমে গেছে। তখন যে যার মতন করে নিজের কাজে ঘরে ঢুকে যায়। পাড়ার মধ্যে এত বড় ঠাকুর ঘর এ তল্লাটে আর কারণ নেই। আর এই জল ঢালার কাজটা করে থাকে তৃষা দাস, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, বেশ উচ্চ বংশের পরিবারের একমাত্র মেয়ে। বাড়ির 4 দেওয়াল আর স্কুল ছাড়া বাইরের জগতের সব কিছুই তার অজানা অচেনা। এবছরে সে নতুন কলেজে পা রাখে, অনেকটা জেদবশত, তাও আবার অনেক খড়কুটো পুড়িয়ে। বাবা মায়ের খুব আদরের মেয়ে, কখনো তাকে কোথাও একা ছাড়া হয়নি। কিন্তু সেও কম নয়, খুব জেদি। কলেজ সে যাবেই, তাও আবার বাড়ির গাড়িতে নয়। তাতে নাকি বন্ধুদের ছোট করা হবে। একসাথে কলেজে যাওয়ার মজাই আলাদা। তাই সাইকেল কিনে দিতেই হবে বন্ধুদের সাথে যাওয়া আসার জন্য। এই আদুরে আবদারে দিন 6 লেগেছিল তার বাবাকে বোঝাতে। শেষমেশ উপায় না পেয়ে রাজি হতে হয়েছিল অঞ্জন বাবুকে। প্রথম অসুবিধে হলেও পরে সব ঠিকঠাক হয়ে যায়। রেগুলার ডিউটির মধ্যে তুষারের একটাই কাজ ছিল, বিকেল 5টায় কলেজ ফেরত এসেই তুলসী গাছে জল দেওয়ার নাকি তার শখ। বাড়ি এসে ফ্রেশ হয়ে ছোট বালতির 1 বালতি জল নিয়ে ছাদে উঠে যায়। দৈনন্দিনকার মতো একটু ঘোরাঘুরির পর তুলসী গাছে জল দেয়। তারপরেই ফিরে আসে নিচের তলায় নিজের কামরায়। তারপরেই পড়াশোনা, গানের রেওয়াজ, এইসব তো চলতেই থাকে সারাক্ষণ। এরই মধ্যে বেশ কিছুদিন ধরে তৃষা লক্ষ্য করছে তাদের বাড়ির সামনে নতুন ফ্ল্যাটের ছাদে একটা ছেলে ঠিক সন্ধ্যার সময়টাতেই ঘোরাঘুরি করে, আর মাঝে মাঝে তার দিকে কেমন যেন তাকিয়ে থাকে। সে বেশ বুঝতে পারে ওই ফ্ল্যাটেরই হয়তো নতুন কোনো বাসিন্দা হবে। তাই কাউকে কিছু না বলেই চুপচাপ থাকে। এভাবেই কেটে যায় বেশ সপ্তাহখানেক। মনে মনে তৃষা বেশ এনজয় করে ব্যাপারটা, কারণ তার এই প্রথম কলেজ লাইফে সেইভাবে কোনো ছেলের সাথে আলাদাভাবে কথা বলা বা সেরকম কোনো সিচুয়েশান তৈরি হয়ে ওঠেনি এখনো অবধি। তাই তাকাতাকির ব্যাপারটা মনে মনে ভালো লাগলেও মুখে প্রকাশ করতে পারেনি কখনো কারো কাছে। কলেজে থাকাকালীন হঠাৎ করেই একদিন দুপুরে অঝোরে বৃষ্টি পড়ায় তৃষা খুব চিন্তিত হয়ে পড়েছিল। বাড়ি ফিরবে কিভাবে? থামার কোনো নামগন্ধই ছিল না। বাড়ি ফেরার টাইম পেরিয়ে যাচ্ছে দেখে 7-5 না ভেবে ওই বৃষ্টির মধ্যেই এক হাতে ছাতা, অন্য হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে বাড়ি ফিরছিল তড়িঘড়ি করে। কিন্তু বৃষ্টির জলে রাস্তাঘাট এতটাই টইটুম্বুর যে এক হাতে ছাতা নিয়ে সাইকেল চালানো তার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। এদিকে ঘন কালো মেঘ, আকাশ প্রায় অন্ধকারাচ্ছন্ন, বলতে গেলে প্রায় সন্ধে। বাড়িতে সবাই চিন্তা করবে সেইভাবে সে বড় বড় পা ফেলে বাড়ি পৌঁছানোর জন্য। বাড়ির কাছাকাছি আসতেই প্রচণ্ড শব্দে আশেপাশে কোথাও একটা বাজ পড়ার আওয়াজে রীতিমতো ভয়ে চিৎকার করে উঠেছিল তৃষা। চোখ বন্ধ করেই কেঁপে উঠেছিল তার সারা শরীর। প্রবল বৃষ্টির জোরেই রাস্তাঘাট ছিল তখন প্রায় জনশূন্য, চারিদিক নিঝুম, কেউ কোথাও নেই। এদিকে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। এমতাবস্থায় সামনের ফ্ল্যাটের ওই ব্যক্তি প্রবল বৃষ্টি ও বজ্রপাতের হুঙ্কারে রাস্তার উল্টো দিকে একটা সানসেটের নিচে দাঁড়িয়েছিল বৃষ্টি থামার অপেক্ষায়। দূর থেকে তৃষার এই দুরাবস্থা থেকে দৌড়ে আসে তার কাছে, আস্তে করে বলে, আরে ওকে ম্যাডাম। আবার হকচকিয়ে ওঠে তৃষা,
হাত পা তখনও কম্পনরত। কোনো রকম চোখ তুলে দেখে শুধু মানুষটাকে। কিছু বলার মতো অবস্থায় নেই। ঠোঁটের কোণে একটু মৃদু হাসির ছোঁয়ায় শুধু ঘাড় কাত করেই ধীরে ধীরে পা বাড়াতে থাকে বাড়ির উদ্দেশ্যে। তখনও মনের মধ্যে বজ্রপাতের আতঙ্ক। তার পা যেন মাটিতে তখনও জমে প্রায়। চলার মতো ক্ষমতায় নিজেকে আর ধরে রাখতে পারছিল না। গোটা শরীর অবশ হয়ে পড়ছিল। বেগতিক খারাপ দেখে ছেলেটি আবারও স্বেচ্ছায় জিজ্ঞেস করে, মে আই হেল্প ইউ ম্যাডাম? কিছুক্ষণ স্তব্ধ থেকেই লুটিয়ে পড়ার আগেই ছেলেটি চট জলদি সাইকেলটা ধরে নেয়। এক হাতে সাইকেল আর অন্য হাতে তৃষাকে ধরে কোনো রকমে বাড়ি পৌঁছে দেয় সেই মুহূর্তে। এদিকে মেয়েকে প্রথমটা এই অবস্থা দেখেই ঘাবড়ে যায় অঞ্চনবাবু আর ওনার স্ত্রী তৃণা দাস। তারপর সবটা শুনে তখনকার মতো ধন্যবাদ দিয়ে বিদায় জানায় পাড়ায় আসা নতুন অতিথি আবিরকে। আবির মল্লিক ইঞ্জিনিয়ারিং কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। কলেজে তার বিশাল নামডাক। দুর্গাপুরে আসা শুধুমাত্র পড়াশোনার সূত্রে। বাড়িতে বাবা মা আর ঠাকুমা ছাড়া কেউ নেই। মধ্যবিত্ত পরিবারের খুব গুণী একটা ছেলে, সবার খুব প্রিয়, তবে একটু লাজুক প্রকৃতির। খুব চুপচাপ থাকে সব সময়। কখনো কারো বিপদ হলেই ছুটে যায় সেখানে আগে। এক কথায় বলা যায় খুব পরোপকারী। তারপর সপ্তাহখানেক তৃষাকে আর দেখা যায়নি ছাদে বা কলেজে যাওয়ার পথে। যদিও ছটপট করছিল আবিরের মন তাকে একটু দেখার জন্য, কেমন আছে তা জানার জন্য, কিন্তু উপায় ছিল না। তবু প্রতিদিনই সে টাইম মতো ছাদে উঠে লক্ষ্য রাখত কখন তৃষা ছাদে উঠবে আর তাকে একটু দেখবে। মনে মনে তার প্রতি একটা টান সৃষ্টি হয়ে গিয়েছিল। রাত দিন শুধু তৃষার কথাই ভাবত। একদিন কলেজে যাওয়ার পথে হঠাৎ করেই আবিরের বাইকটা যায় খারাপ হয়ে। কাছাকাছি কোথাও মেকানিক না পাওয়ায় বেশ আনমনাবশত বাইক হাতে হেঁটে হেঁটে যাচ্ছিল পথ ধরে। যদি কোথাও মেকানিক পাওয়া যায়। আরে কি হলো, গাড়ির কি ব্রেকডাউন? আচমকায় মেয়েলি কণ্ঠে পিছন ফিরে যায় আবির। স্তব্ধ হয়ে যায় কিছুক্ষণ। বোকা বোকার মতো তাকিয়ে থাকে হাঁ করে। বুকের ভেতর তখন আনন্দের রেস খেলা করে। এ কাকে দেখছে? মেঘনা জমতির বৃষ্টি? ক্ষণিকের হাজার প্রশ্ন তাকে ঘিরে ধরে। অধীর অপেক্ষার ফল যে এইভাবে সে পাবে সেটা তার ভাবনার বাইরে ছিল। হ্যালো, কি হলো? আবারও হকচকিয়ে উঠল আবির তৃষার মিষ্টি কণ্ঠে। না, হ্যাঁ, বাইকটা হঠাৎ মাঝপথে খারাপ হয়ে যায়, তাই আর কি মেকানিকের খোঁজে যাচ্ছিলাম। এই বলেই আবির আবার লাজুকভাবে হাঁটা শুরু করে নিজ পথে। সেই প্রথম দেখা আর কথা তাদের। খুব ভালো বন্ধুত্ব হলো দুজনের মধ্যে। তারপর থেকেই কোনো না কোনো বাহানায় একে অপরের সাথে সাক্ষাৎ। কলেজের বাইরে, কখনো কলেজের ক্যান্টিনে, আর সন্ধ্যায় ছাদে ছাদে। রাতে মোবাইলে না কথা বললে চলতোই না। ধীরে ধীরে কখন যে বন্ধুত্বটা দুর্বলতার পর্যায়ে পৌঁছেছিল বুঝতেই পারেনি দুজনে। পরস্পর পরস্পরের প্রতি একটা টান অনুভব করত সব সময়। তাদের বন্ধুত্বটা আরও গাঢ় হতে থাকলো সময় বিশেষে। ছোটোখাটো পছন্দ অপছন্দ শেয়ার করত একে অপরকে। যদিও ভালোবাসা এখন তাদের উচ্চ শিখরে।
অন্তরঙ্গভাবে জান বুনেছে বেশ গভীরে। দুজনার একসাথে পথ চলা, মাঝে মাঝে একটু ভালোবাসা, ঝগড়া, মানিয়ে নেওয়া, সব কিছুর মধ্যেই একটা দুর্বলতা কাজ করছিল তাদের মধ্যে। তার চেয়েও অনেক অনেক বেশি সব কিছুর ঊর্ধ্বে শুধুই ছিল তাদের ভালোবাসা। চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল তাদের ভালোবাসা। লোকমুখেও শোনা যাচ্ছিল অনেক কানাঘুষি। তারপর কত ঝড়ঝাপটা, দুজনের পরিবারে জানাজানি। কোনো পরিবারই ব্যাপারটা মেনে নিতে পারল না। প্রচণ্ড প্রেম বিরোধী ছিল দুই পরিবার। কিন্তু আবির আর তৃষা কোনোভাবেই হাল ছাড়েনি সে সময়। পড়াশোনায় কিছুটা ক্ষতি হলেও রেজাল্টের দিক থেকে দুজনাই নতুন ক্লাসে পদার্পণ করাতে বেশ খুশি ছিল দুই পরিবার। এরই মধ্যে 1 বছর যেতে না যেতেই তৃষার বাবা অঞ্জনবাবু হঠাৎ করেই কোথা থেকে ভালো পাত্রের খোঁজ পেয়ে একেবারে মেয়ের বিয়ের পাকা কথা ঠিক করে ফেলে, মেয়েকে না জানিয়ে। ব্যাস, লাগবে তো লাগুক। আগুনটা ওখান থেকেই দাও দাও করে জ্বলে উঠল। মেয়ের মা মেয়েকে শোনাতেই মেয়ে চিৎকার, চেঁচামেচি, কান্নাকাটি জুড়ে দিল। সেই তারও এক জেদ, বিয়ে সে এখন করবে না। বাবার কানে এই কথা যেতেই বাবা ধমক দিয়ে ঘরের ভেতরে বন্দি করে রাখল। পাকা কথা দেওয়ায় এইসব শুনতে তিনি একদমই নারাজ। ঘরের মধ্যেই নিজেকে দিন দুয়েক বন্দি রাখার পর অনেক অনুনয় বিনয় করে তৃষা কলেজের বাহানায় আবিরের সাথে দেখা করে কলেজ ক্যান্টিনে। তাকে যেন শীঘ্রই সে বিয়ে করে, না হলে আত্মঘাতী হবে বলে চাপ দেয়। আবিরের মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে না এ কীরকম কথা তৃষা তাকে শোনাচ্ছে। কি করে সম্ভব? সে যে এখনো পড়াশোনা করছে, তাদের আর্থিক অবস্থাও সেরকম সচ্ছল নয়। তার মায়ের সমস্ত জমানো পুঁথি দিয়েই, বাবার মেহনতের টাকা দিয়েই আজ এই বাড়ি আর পড়াশোনার খরচ বহন। সেখানে কি করে পালিয়ে বিয়ে করবে সে? আবার বাড়ির একমাত্র ছেলে, সব কিছু নির্ভর পরবর্তী প্রতিষ্ঠানের ভার দায়িত্ব সব কিছুই আবিরের নিজের ওপর। এখন বিয়ে করলে তাদের পরিবার সমেত যে পথে বসতে হবে, এ কথা শুনেই বিগড়ে যায় তৃষা। চিৎকার করে কাঁদতে শুরু করে। এলোপাথারি মারতে থাকে আবিরকে। তাকে নাকি যা হোক একটা ব্যবস্থা করতেই হবে আজকালে। আবির কোনো পথ খুঁজে পায় না। বুকের মধ্যে একটা তোলপাড় করা ঝড় বুক ফেটে বেরিয়ে আসতে চায়। একরাশ জল চোখে শুধু বলে, ফিরে যাও তৃষা। পারলাম না তোমার কথা রাখতে, পারলাম না আমাদের ভালোবাসার শেষ রক্ষা করতে। এই বলেই মুখ নামিয়ে অঝরে কাঁদতে থাকলো আবির। স্তম্ভিত হয়ে গেল আশপাশে সব কিছু। গোটা পৃথিবীটা যেন থমকে গেল তৃষার কাছে। শুধু একবার মাত্র বিড়বিড় করে বলে উঠল, আরেকবার ভেবে দেখো প্লিজ। পারছি না কিছু ভাবতে এই মুহূর্তে। যাও, ফিরে যাও বলেই আবারও হাওমাও করে কেঁদে ফেলল আবির। নিমেষেই মনে হলো সব শেষ। শরীরের প্রতিটি পেশি যেন অসাড় হয়ে পড়েছিল তৃষার। মুখবধিরের মতো ফিরে গেল একরাশ হতাশা নিয়ে। ঘরে ঢুকে কারোর সাথে কথা না বলে সেই যে খিল দিল। সত্যি আর ফিরে দেখলো না এই পৃথিবীটাকে, ফিরে দেখলো না তার ভালোবাসার মানুষটিকে।
এতটাই ভালোবেসেছিল সে আবিরকে। এইভাবেই নিভে গেল ভালোবাসার এক জ্বলন্ত প্রদীপ। জীবনে সব কিছু পাওয়ার পরও এক অতৃপ্ত চাপা কান্না জীবনের সকল প্রাপ্তিকে তার ছায়ায় ঢেকে ফেলল। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।